একাত্তরের চেতনা বিক্রি করে এখনো খাওয়া হচ্ছে। এই যে ফজু পাগলা যাকে বলা হয়, একজন এখন তিনি রানিং একজন সংসদ সদস্য, এ নিজেকে মুক্তিযোদ্ধার একদম প্রতিষ্ঠাতা একজন দাবি করতেছে, অথচ প্রমাণিত যে তিনি মুক্তিযুদ্ধের সময় ছিলই না। শুধুমাত্র আমাদের লেবাসের কারণে, পোশাক পরিচ্ছদের কারণে এখনো পর্যন্ত একাত্তরের দায় আমাদেরকে দোষী সাব্যস্ত করা হয়। একটা পর্যায়ে একাত্তরের মতো আমাদেরকেও এই 24শে জুলাইয়ের জন্য দোষী সাব্যস্ত করা হয়। নাবা নিউজ 24 এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বরাবরের ন্যায় আপনাদের সাথে আছি আমি তাহসান সিদ্দিক। আজকে 3 জুলাই, জুলাইয়ের এই মাসে 24-এর সকল জুলাই যোদ্ধাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করে শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত পর্ব হক কথা। আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে উপস্থিত আছেন মুফতি ইউসুফ বিন মাসুদ, ইসলামিক রিসার্চ একাডেমি বাংলাদেশ, ঢাকা। তো আজকে কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের গেস্টের কাছে। মুফতি ইউসুফ বিন মাসুদ সাহেব, আজকে 3 জুলাই চলছে এবং আমি আপনার কাছে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি যে 24-এর যে জুলাই, এই জুলাইয়ের যে আন্দোলন হয়েছে এটা আমরা সবাই মোটামুটি জানি, কিন্তু আমি খুবই দুঃখের সাথে আপনার কাছে একটা বিষয় নিয়ে জানতে চাচ্ছি যে হলো এই 24-এর জুলাইয়ে কওমিদের অবদান কেমন ছিল, এই বিষয়ে আপনার কাছে কি মনে হয় সেটা যদি আমাদেরকে একটু জানাতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি বর্তমান 24শে জুলাইয়ের শহীদদের স্মৃতিচারণে এই মাসেই আপনি এত বড় একটি উদ্যোগ নিয়েছেন, যে বিশেষ করে আজকে আমাদের সমাজ এখনই এই জুলাইয়ের কওমি শিক্ষার্থী এবং কওমি উলামায়ে কেরামের অবদানকে অস্বীকার করতেছি। আমার বিশ্বাস মনে হয় যে এই ধারাবাহিকতা যদি থাকে, একটা পর্যায়ে 71-এর মতো আমাদেরকেও এই 24শে জুলাইয়ের জন্য দোষী সাব্যস্ত করা হবে। এক্ষেত্রে আমি অন্যদের কথা আমি বাদ দিলাম, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ যদি 3 লক্ষ 4 লক্ষ মসজিদ হয়, 4 লক্ষ মসজিদের ইমাম যারা কমি থেকে এই মসজিদের ইমাম হয়েছে, 4 লক্ষ মসজিদের ইমাম একসাথে এক সময়ে প্রতি জুমার দিন যে জুলাই 24শে জুলাইকে নিয়ে যে গর্জন দিয়েছে, যে মানুষের মাইন্ড সেট আপ চেঞ্জ করেছে, এটা আমি মনে করি যে সবচেয়ে বড় অবদান এটা। আমি মনে করি যে যদি মসজিদের মিনার থেকে 24শে জুলাইয়ের পক্ষে যদি কোনো জনগণের মাইন্ডে যদি কোনো আলোচনা না হতো, তাহলে আজকে এই 24শে জুলাই পরবর্তী যে দেশের যে অবস্থা দেখতেছিলাম এটা আমরা দেখতে পেতাম না। জুলাই এখন যে অবস্থা চলছে তাতে পরবর্তী এরকম আশঙ্কা আপনার কাছে হয় কিনা যে পরবর্তীতে এরকম প্রমাণিত হবে যে না, আসলে মূলত হুজুররা তেমন কিছুই করেনি বা হুজুরদের অবদানগুলোকে ধীরে ধীরে ঢাকা পড়ে যাবে, এরকম আপনার কাছে মনে হয় কিনা? এক্ষেত্রে একদম শতভাগ আপনার যে চিন্তা বা যা আপনার যে ধারণা, এটা একদম শতভাগ সত্য, যে আমরা আসলে 71 দেখিনি বা 71 আমরা পাইনি। এখনো পর্যন্ত সেই 71-এর গ্লানি আমাদের উপর দিয়ে যাচ্ছে, অথচ আমি, আমার বাবা, আমার বংশের অনেকে আছে যারা মুক্তিযুদ্ধের অংশ 71 অংশগ্রহণ করেছে, তথাপি আমরা মুক্তিযোদ্ধার কোনো ছিটাফাটা কিচ্ছু পাইনি। শুধুমাত্র আমাদের লেবাসের কারণে, পোশাক পরিচ্ছদের কারণে এখনো পর্যন্ত 71-এর দায় আমাদেরকে দোষী সাব্যস্ত করা হয়। তা আমার একটা আশঙ্কা না, এটা একদম শতভাগ সত্য জিনিস, যেটা এই 71-এর মতোই এই 24-এর এই অবদানটা এই আমাদের সুশীল সমাজ মিডিয়ার মাধ্যমে তাদের নিজেদের কুক্ষিগত করে তারা এটার দায়ভার পুরাটা বলবে যে উলামায়ে কেরাম 71-এ অংশগ্রহণ করায় তাদের কোনো অবদান নাই। এই 24শে জুলাইও সবকিছু ক্রেডিট তারা নিয়ে উলামায়ে কেরামকে আরো এটা দোষ এবং দায়টা চাপিয়ে দিবে। আমি আপনাকে জুলাই স্মৃতিচারণের কথা, আমি স্মৃতিচারণ করতে গিয়ে আমি একটা বলি, আমার নিজের কথা বলি যে আলহামদুলিল্লাহ আমার যখন একদম খুব সংকটময় অবস্থা, যেখানে মিডিয়া সবকিছু বন্ধ করে দিল আমাদের তথ্যমন্ত্রী পলক সাহেব, তখন ওই মুহূর্তে অবস্থা এত সংকটাপন্ন ছিল যে কেউ বাহির হতে সাহস পেত না। তা আলহামদুলিল্লাহ আমাদের ইসলামিক রিসার্চ একাডেমি মাদ্রাসার সকল ছাত্র বা আমাদের আসাতেজা কেরাম, ইভেন আমার নিজের দোকান ছিল, আপনি নিজে দেখেছেন যে সেখানে আমাদের দোকানে যত পানি ছিল, মাম পানি থেকে, ফ্রেশ পানি থেকে, বোতল থেকে শুরু করে হাফ লিটার থেকে একদম 5 লিটার পর্যন্ত সব বোতলের পানি, ইভেন আমার দোকানে, মেডিসিনের দোকানে যে এসএমসি স্যালাইন ছিল, ওর স্যালাইন ছিল আমার স্মরণ আছে প্রায় 30 কার্টনের মতো। আমি পুরা আমার ওইখানে 30 কার্টন সহ যা ছিল টোটাল, আমি আমার কথা বলতেছি, আমি সব এই জুলাইয়ের এখানে আমি নিজে গিয়ে আমাদের মুক্তি বেলার এসব সহ আমাদের ছাত্ররা সহ আমরা নিজেরা পানির বোতলে স্যালাইনটাকে দিয়ে প্রচন্ড গরমের ভিত্তিতে আমাদের ভাইরা ছিল,
ওইখানে তারা অবস্থান করছে, আমরা সবার কাছে গুনহার এটাকে করছি। মুফতি ইউসুফ বিন মাসুদ সাহেব, আপনার কথা শুনে আসলে এই বিষয়টাই মনে পড়ে গেল যে জুলাইয়ের সময় কিন্তু আপনি যদি খেয়াল করেন তাহলে যাত্রাবাড়িতে পুরো অবস্থানটা ওই সময় মাদ্রাসার ছাত্ররাই কিন্তু ধরে রেখেছিল, এবং পরবর্তীতে তারা আহত নিহত যে ব্যাপারটা ছিল এটা কিন্তু সরকারিভাবে তাদেরকে কাউন্ট করা হয়নি। আসলে আমাদেরকে বারবার জাতির যে কোনো কিছু থেকে হুজুরদেরকে একটু সরিয়ে রেখে দোষী সাব্যস্ত করার এই পায়তারা কিন্তু ৭১-এ যেমন চলেছে। আমি যদি আপনাকে এটা বলি তাহলে আমার হয়তো ভুল হবে না যে ২৪ পরবর্তী, এটা যখন ২৪ থেকে ৪৮ গিয়ে দাঁড়াবে তখন কিন্তু এই পরবর্তী প্রজন্ম আমাদের আলোচনা থেমে যাওয়ার কারণে দেখা যাবে তারা মনে করবে যে হুজুররা এখানেও দোষী ছিল। এরকম আপনার কাছে সন্দেহ হয় কিনা? হ্যাঁ, এক্ষেত্রে আমি আরেকটা পয়েন্ট স্পষ্ট করি। এটা শুধু সন্দেহ না, এটা কোনো আশঙ্কা থেকে কথা বলছি না। এটা হচ্ছে বৈশ্বিক একটা নিপীড়নের শিকার কওমি এবং যারা ইসলামী স্কলার আছে, ইসলামী মাইন্ডে যারা আছে, যারা শরিয়া পালন করে, তাদেরকে আপনি দেখবেন যে ১৯২৩ সাল অর্থাৎ খেলাফত ব্যবস্থা পতনের পর থেকে বৈশ্বিক যে একটা পরিবর্তন আসছে, অর্থাৎ আপনি দেখেন আজকে এই যে টেকনোলজি আপনার দেশের এবং পুরো বিশ্বের, আপনি যত এডুকেশন সিস্টেমে যা কিছু আছে সব অবদান কিন্তু আপনি ইবনে সিনা বলেন, ইবনে তাইমিয়া বলেন, ইবনে খলদুন বলেন, অর্থাৎ মেডিকেলের, এরপর টেকনোলজি, এরপর হচ্ছে বিভিন্ন অস্ত্র, এই সবকিছু থিওরি কিন্তু আমরা যাদেরকে বিজ্ঞানী হিসেবে মনে করি, ইবনে সিনা বলেন, আসলে এ তো বিজ্ঞানী না, শুধু মুসলিম না, এরা তখনকার যুগের সর্বোচ্চ আলেম ছিল, এবং যাদেরকে বলা হতো আল্লামা। আল্লামা মানে কি, এরা শুধু আপনার এই কোরআন ও হাদিসের জ্ঞান যেটা, এটা না, কোরআন হাদিসের ভিতরে তো সব আছে। আজকে এই এডুকেশন সিস্টেমকে ডিভাইডেশন করে দুই মেরু কেন্দ্রিক, অর্থাৎ কোরআন ও হাদিস থেকে আধুনিকতাকে বিচ্ছিন্ন করে আজকে ডিভাইডেশনের মাধ্যমে এই যে একটা পায়তারা চলছে যে এখানে আহ এই বিশ্বের আধুনিকতার, এটার পিছনে উলামায়ে কেরামের কোনো অবদান নাই। এবং কোনো মুফতি ইউসুফ বিন জি। মাসুদ সাহেব, আপনার কথার মাঝে আসলে একটা বিষয় মনে পড়ে গেল যে তাদেরকে যে আমরা আসলে এইভাবে চিনি না, আমাদের পরবর্তী প্রজন্ম বা এখনকার প্রজন্ম যে বিজ্ঞানী হিসাবে আসলে অন্যদেরকে চেনে, কিন্তু তাদেরকে যে চেনে না, আপনি স্টিফেন হকিং বলেন, আইনস্টাইন বলেন, তাদের নাম জানে, কিন্তু আসলে যারা মূল উৎপত্তিতে ছিল এবং তারা কিন্তু ইসলামিক স্কলার বা মুসলিম হওয়ার কারণে তাদেরকে না চেনার অন্যতম কারণ কিন্তু এটাই ছিল যে ধীরে ধীরে তাদেরকে আমরা ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিলাম। এই প্রসঙ্গে আমি আপনার কাছে আরেকটা বিষয়ে চলে যাই, সেটা জানতে চাচ্ছি যে আসলে আমরা কিন্তু ২৪শে জুলাই দেখেছি যে আসলে অনেকে এরকম ছিল যারা লাস্টের দিন গিয়ে কিছু ফটোশুট করে নিজেদেরকে সমন্বয়ক দাবি করে তারা জুলাই থেকে ফায়দা লুটেছে। তাহলে কি কথা ঘুরে এরকমই আসে যে হুজুররা নিজেদেরকে সমন্বয়ক দাবি না করার কারণে কিংবা জুলাই থেকে তারা নিজেরা কোনো ফায়দা না লুটার কারণে কি তাহলে হুজুরদের এখন এই অবস্থা হচ্ছে? আপনার কাছে কি মনে হয়? আমি এখানে আপনার কথাটা টেনে আমি আরেকটু দুইটা পয়েন্ট আমি এখানে অ্যাড করতেছি, যে আমরা যেটা দেখেছি যে আসলে উলামায়ে কেরাম পৃথিবীর সংলগ্ন থেকে এরা এদের লক্ষ্য এবং টার্গেট মানুষকে দেখানো না, কোনো লৌলিকতা এবং আল্লাহ রেজা সন্তুষ্টি ছাড়া আসলে এরা কোনো কিছু করে না। এজন্যই এরা ফটোশট এবং মিডিয়াকে নিজেকে ওইভাবে প্রকাশ করা, এই সমস্ত চিন্তা চেতনা থেকে উলামায়ে কেরাম পিছু পিছু হটার কারণে, দূরে থাকার কারণে এই সুযোগটা কিছু অসুযোগ সন্ধানী যে সমস্ত খারাপ এবং দুশ্চরিত্র আছে, এই সুযোগটা তারা নিয়ে নিচ্ছে। আমরা দেখতেছি যে ৭১-এর চেতনা বিক্রি করে এখনো খাওয়া হচ্ছে, যে যারা আপনারা শুনবেন দেখবেন যে এই যে ফজু পাগলা যাকে বলা হয়, একজন এখন তিনি রানিং একজন সংসদ সদস্য, অথচ আমরা নিজেকে মুক্তিযোদ্ধার একদম প্রতিষ্ঠাতা একজন দাবি করতেছে, অথচ প্রমাণিত যে তিনি মুক্তিযুদ্ধের সময় ছিলই না। ধন্যবাদ মুফতি প্রমাণিত। ইউসুফ বিন মাসুদ সাহেবকে, আপনাকে সুন্দর বিষয় বলার জন্য। আসলে দর্শকদের উদ্দেশ্যে এবং জুলাই সম্পর্কে আপনাদের যে মনোভাব এটা পরিবর্তন করে জুলাই সম্পর্কে সঠিক ধ্যান ধারণা চিন্তা এবং গবেষণা করলে আপনারাও দেখতে পারবেন যে এখানে কওমিদের আসলে জুলাই কি অবদান ছিল এবং কি ছিল না। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমাদের প্রতিদিনের হক কথার পর্বগুলো দেখতে পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।